ধন্যবাদ জানাবো মাননীয় ভাস্কর জানা মহাশয়কে। ওনার আরও একটি নাম আছে, আমারও একাধিক নাম আছে, দরকার নেই। ওনাকে আপনারা ওর কাজের মাধ্যমে চেনেন। আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটা মানুষের সবচেয়ে বড় পরিচয় তার কাজ। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক নিরঞ্জন মণ্ডল মহাশয়, রয়েছেন পরিমল মাইতি, উনিও বিশিষ্ট চিকিৎসক, হোমিওপ্যাথি চিকিৎসক, নিরঞ্জন বাবুও তাই। আর এখানে অনেকেই রয়েছেন যাদের আমি নাম জানি না, কিন্তু আমি এইটুকু বুঝতে পারি যে আমার গ্রাম বাংলার, আমার দেশের, আমার মাটির সঙ্গে এখনও যেসব মানুষের সঙ্গে সম্পর্ক এখনও অল্প স্বল্প হলেও বজায় আছে, আপনারা তেমনই গ্রাম বাংলার মানুষ। আমরা সবাই গ্রামে আমাদের জন্ম, আমিও প্রত্যন্ত গ্রামে আমার জন্ম। তো আজকে যে কথাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি আপনাদেরকে ভাবানোর জন্য। আর আমি সবসময় যা বলি, কখনো বলি না যে অন্ধের মতো বিশ্বাস করবেন। আমি যা বলি বাস্তব থেকে, পর্যবেক্ষণ থেকে, চারপাশ থেকে মিলিয়ে নেবেন, প্রশ্ন করবেন যে সত্যি এমনটা কি হয়, যদি হয় কেন হয়। আসুন আমরা একটু পিছিয়ে যাই 2019-এর শেষের দিকে চলে যাই। আমরা দেখতে পাই করোনা বলে একটা রোগ আসছে, শোনা যাচ্ছে, টিভিতে শোনা যাচ্ছে, খবরের কাগজে শোনা যাচ্ছে, একটা রোগ আসছে এবং মানুষকে বলা হচ্ছে আপনারা হাত ধুতে থাকুন, আপনারা মাস্ক পরতে থাকুন, মুখোশ পরতে থাকুন, বলা হচ্ছে। তো এই সময়টা সেই সময় আমি জামশেদপুরে ছিলাম যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। আমি ইউরোপ থেকে তারও 2-1 বছর আগে ঘুরে এসেছি। তো তখন আমার মধ্যে প্রশ্ন জাগতে শুরু করলো, কারণ কি ওরা ডেটা দেখাতে শুরু করলো, পরিসংখ্যান। ডেটা মানে হলো পরিসংখ্যান, অর্থাৎ পৃথিবীর কোন দেশে কত করোনা হচ্ছে। আমরা দেখতে পেলাম গোটা পৃথিবীর সমস্ত দেশে, ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে, আমাদের প্রত্যন্ত সুন্দরবন থেকে শুরু করে, আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে, সর্বত্র একই সাথে করোনা বাড়তে শুরু করলো। রোগটার নাম করোনা। সেটা নাকি ভয়ঙ্কর রোগ, প্রাণঘাতী রোগ, সে রোগে নাকি মানুষ বাঁচে না, সে ভাইরাস নাকি খুব মারাত্মক ভাইরাস, এরকম করে প্রচার হতে শুরু করলো টেলিভিশনে, মিডিয়াতে। আমি দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে আমার মধ্যে প্রশ্ন জাগলো যে পৃথিবীতে এর আগে কোনো রোগ কি একসাথে সমস্ত দেশে এসেছে? একসাথে আসেনি। কারণ আমাদের ভারতবর্ষ যেমন গ্রীষ্মপ্রধান দেশ, গরমের দেশ, বেশি গরম থাকে, শীত কম, তেমন আবার ইউরোপ শীতপ্রধান দেশ। আমাদের জলবায়ু আলাদা, প্রকৃতি আলাদা, আমাদের বংশ জিন যেটা আমাদের শারীরিক গঠন আলাদা। সুতরাং একই সাথে পৃথিবীতে কোনো রোগ একই রকমভাবে ছড়ায় না। বিশ্বের ইতিহাসে তেমন কোনো নজির নেই। প্লেগ বলে একটা ভয়ঙ্কর রোগ ইউরোপে এসেছিল, যেখানে প্রচুর মানুষ মারা যায় এক সময়। সেই রোগটা আমাদের দেশে তেমন কিছু করতেই পারেনি। তাহলে এই রোগটা হঠাৎ করে কেন এত ভয়ঙ্কর হয়ে উঠল? তখন আমি জামশেদপুর থেকে ফিরছি ট্রেনে, তখন দেখছি ট্রেনে সবাই দুটো করে মাস্ক পরছে, কেউ স্যানিটাইজার নিয়ে এসেছে, ঘন ঘন হাত ধুচ্ছে। আমার তো কিছুই নেই, আমার দিকে সবাই তাকাচ্ছে। তখনও লকডাউনটা শুরু হয়নি, তার কয়েকদিন পরে লকডাউনটা শুরু হবে, এরকম একটা ভাব আর কি। হাওয়া উঠে গেছে যে লকডাউন হবে, বন্ধ হবে, ট্রেন বন্ধ হবে, দোকানপাট বন্ধ হবে, এরকম একটা হাওয়া উঠে গেছে। কিন্তু আমি কিছুই পড়িনি, আমার দিকে সবাই তাকাচ্ছে। তো যাই হোক, এই অবস্থাতে আমি তখন ঠিক করলাম যে একটা রোগ যখন আমার মধ্যে সন্দেহ হলো যে এটা আসলে প্যানিক তৈরি করা হচ্ছে, কারণ কোনো ব্যবসার ব্যাপার আছে, ওষুধ বিক্রি বা ভ্যাকসিন ব্যবসার ব্যাপার আছে, আমার তখন মনে সন্দেহ হলো। তখন আমি কি করলাম, যখন কোনো সন্দেহ হয় তখন নিজেকে নিজের উপর পরীক্ষা করতে হয়, বিশেষ করে রোগের ব্যাপারে। তখন আমি ঠিক কি করলাম, আমি ফিরে এসে প্রায় 2 মাস
ওই যে জামাটা পরে গিয়েছিলাম, আমি ফিরেছিলাম যে জামাটা পরে জামশেদপুর থেকে, জামাটা আমি ধুইনি। বিকেলবেলা করে আমি হাঁটতে বেরোতাম, তার দুদিন পরেই লকডাউন শুরু হয়ে গেল 24শে মার্চ থেকে। ওই লকডাউনের রাস্তায় যখন শুনশান ফাঁকা, আমি ওই জামাটা পরেই বেরোতাম, জামা প্যান্টটা পরেই বেরোতাম এবং হাত ধুতাম না। আমরা কি করি, বাইরে থেকে এসে তো হাত ধুই, সাধারণত হাত মুখ ধুই। আমি ওই সময়টা ইচ্ছে করে হাত মুখটা ধুইনি। দেখি তো করোনা কতটা ভয়ঙ্কর, ইচ্ছে হলো নিজের ওপর পরীক্ষাটা করতে হবে আগে। লোককে যখন আমি বলবো করোনা বলে কিছু আসলে নেই, পুরোটাই প্যানিক, এটা বলার আগেও আমাকে নিজের ওপর পরীক্ষাটা করতে হবে। আমি ওই নিজের ওপর পরীক্ষাটা শুরু করলাম। 2 মাস এরকম করে চললো, যখন দেখা গেল যে জামাটা এত নোংরা হয়ে গেল আর পরা যাচ্ছে না। জামা প্যান্টটা তো একই জামা প্যান্ট পরে বেরোচ্ছি আমি, আর ফিরে এসে আমি হাত ধুতাম না। অন্য সময় হাত ধুতাম, কিন্তু ফিরে এসে হাত ধোবো না। একটা পাগলামো বলতে পারেন, কিছু করার নেই, এটা আমার কাজে লেগেছিল। দেখলাম আমার তো কিছুই হলো না, কিচ্ছু হলো না। তখন আমি পড়াশোনা করতে শুরু করলাম, স্টাডি করতে শুরু করলাম। যেহেতু আমার ইউরোপের যাওয়া ছিল, আমি নরওয়েতে কাটিয়েছি, ফ্রান্সে কাটিয়েছি, লেখালেখির সূত্রে গিয়েছি। তখন আমি আরও রিসার্চ করতে শুরু করলাম। রিসার্চ করতে করতে দেখতে পেলাম, জানলে অবাক হয়ে যাবেন, আমার কাছে তথ্য আছে, এই নিয়ে আমি বইপত্রও লিখেছি। জানাবাবু সম্ভবত আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, না হলে উনি এত তথ্য এভাবে বলতে পারতেন না। জানাবাবুকে ধন্যবাদ জানাই যে উনি আমার ভিডিওগুলো সময় করে দেখেন। সেইখানে দেখতে পেলাম 2015 সালে করোনা টেস্ট কি করে হবে তার টেস্ট কিটের পেটেন্ট ওরা বের করে নিয়ে রেখেছে। ভাবতে পারেন, রসচাইল্ড পরিবারের যে ইহুদি যে জায়নিস্ট যারা বিসিবিকে কন্ট্রোল করে, তাদেরই একজন সদস্য, তিনি ওই পেটেন্টটা টেস্ট কিটের পেটেন্ট নিয়ে রেখেছেন 2015 সালে। সেই তথ্য আমার কাছে এলো। তারপরে দেখতে পেলাম 2016-17 সালে করোনার যে টেস্ট কিট, আরটিপিসিআর যে বলেন, আরটিপিসিআর টেস্ট নাকের মধ্যে ঢুকিয়ে পরীক্ষা হলো, সেই টেস্টের সিস্টেমটা সেটা ব্রাজিল থেকে শুরু করে ইউরোপের, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ লক্ষ লক্ষ কিনে ফেলেছে আগে। এবার দেখুন, 2016-17 সালে কি করোনার নাম কেউ জানতো না। 2015 সালে করোনার নাম কেউ জানতো না। তাহলে 2015 সালে কেন করোনার টেস্ট কি করে হবে, তার পেটেন্ট, তার সিস্টেম কেন আগে থেকে ঠিক করা হবে, এবং সেই টেস্ট কিট কেন গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ টেস্ট কিট বিক্রি হয়ে যাবে আগে থেকে? তখন থেকে আমি 2-4টা বুঝতে পারলাম। কি বুঝতে পারলাম? যেটা আসলে একটা পরিকল্পনা, একটা ছকবাজি। কারণ কি, খুব সংক্ষেপে এটার অনেক দিক আছে, একটা সভায় এত কিছু বলা সম্ভব নয়। আমি মূল বিষয়গুলো আপনাদের বোঝাবো। কেন এটা হলো? আমার দুটো লাইন আছে। অসুস্থ করাটা ওদের লক্ষ্য, সুস্থ থাকাটা আপনার চ্যালেঞ্জ। কেন বলি এটা? ধরুন, আপনার গ্রামে বা আপনার শহরে বা আপনার দেশে কোনো মানুষ অসুস্থ হলো না, হসপিটালে যাওয়ার প্রবলেম হলো না, ক্যান্সারের ব্যাপার হলো না, কিডনিও ঠিকঠাক আছে, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, পরিশ্রম করছেন মানুষ, আর টুকটাক যেসব জ্বর ব্যাধি হচ্ছে এমনিতেই গাছগাছড়াতেই ছেড়ে যাচ্ছে। আমাদের আয়ুর্বেদে গাছগাছড়ার কথা তো আছে, আমরা জানি, আমরা তো সেগুলো ভুলে গেছি, আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। জ্বর হলেই আমরা এখন শিউলি পাতার খোঁজ করি না তো, ফলের রসও খাই না, আমরা জলপটিও ভুলে গেছি। আমরা কি করি? প্যারাসিটামল খাই। সাবধান, প্যারাসিটামল থেকে সাবধান, ক্যান্সার পর্যন্ত হতে পারে, আমরা এগুলো বলি, তথ্য আছে আমাদের কাছে। তো এইটা যখন আমরা ভাবলাম, দেখলাম যে আপনি যদি সুস্থ থাকেন, ওদের ওষুধ বিক্রি হবে না, ওদের হাসপাতাল চলবে না। কোটি কোটি টাকা যে ওরা ইনকাম করছে, এখন মানুষ হাসপাতালে ভর্তি হলে লাখ টাকার কমে বিল হয় না। কারো 50 লাখ 60 লাখ। এই করোনার সময় যে আরম্ভ হয়েছে, দেখবেন, বলবো কি হচ্ছে। কারো হঠাৎ করে কম বয়সেদের হার্ট অ্যাটাক বেড়ে গেছে, ব্রেন স্ট্রোক বেড়ে গেছে। এগুলো অ্যাভয়েড করতে গেলে কিভাবে জীবনযাপন করবেন সেটাও আমি আজকে আপনাদের বলবো। তো এইভাবে ওরা কি প্ল্যান করলো যে মানুষকে কতটা অসুস্থ করা যাবে,
যত অসুস্থ করা যাবে তত ওদের ফায়দা আসবে, তত বেশি ওষুধ বিক্রি হবে, তাই তো? এইবার দেখুন, আপনারা যদি বলেন, প্রশ্ন করুন, প্রশ্ন করতেই পারেন, সবার পরে আমি প্রশ্ন নেব। আই উইল গ্ল্যাডলি অ্যাকসেপ্ট ইউর কোশ্চেন্স। কি ঠিক আছে, এত মানুষের অসুস্থতা হচ্ছে, তাহলে ভালো তো, মানুষের অসুস্থতার জন্য হাসপাতাল হচ্ছে, সুপার স্পেশালিটি নার্সিংহোম হচ্ছে, ও ভালো, ওষুধের দোকান হচ্ছে গ্রামে গঞ্জে। আগে ওষুধের দোকান ছিল না, এখন দুপা বাড়ালেই ওষুধের দোকান হয়ে গেছে। এ তো ভালো কথা, মানুষের স্বাস্থ্যের কথা ভাবছে, সরকার ভাবছে স্বাস্থ্যের কথা, ভালো তো। তাহলে এবার আমি আপনাদের পাল্টা প্রশ্ন করি, যখন এত এত নার্সিংহোম ছিল না, এত এত ডাক্তার ছিল না, এত এত ওষুধের দোকান ছিল না, আমি আজ থেকে 50 বছর আগেকার কথা বলছি, তখন আমাদের বাবা কাকাদের স্বাস্থ্য বেশি ভালো ছিল না এখন এত এত নার্সিংহোম, ডাক্তার, ওষুধপত্র থাকা সত্ত্বেও মানুষের স্বাস্থ্য এখন বেশি ভালো হচ্ছে? কোনটা? উত্তর আপনারা জানেন। তাহলে এত এত ডাক্তার, এত এত নার্সিংহোম, এত এত সুপার স্পেশালিটি হসপিটাল, তা সত্ত্বেও মানুষ কেন, অসুখ কেন বেড়ে যাচ্ছে? তাহলে এত এত ওষুধপত্র, এত এত ডাক্তার থাকলে তো মানুষের দেখা যেত যে আপনাদের গ্রামে আর কারো অসুখই করে না, এমনটা হওয়ার কথা ছিল, সবাই সুস্থ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু হচ্ছে না কেন? উল্টে আরো অসুখটা বাড়ছে, আরো বাড়ছে, এবং ওরা বাড়াতে চাইছে। ওরা, আপনার অসুখ যত বাড়বে, আপনি যত অসুস্থ হবেন, তত ওদের ওষুধ বিক্রি হবে, ওদের মুনাফাবাজি হবে, ওদের ব্যবসাটা হবে। ঠিক তাই আমরা দেখতে পেলাম 2020 মার্চ থেকে লকডাউন শুরু হলো, দোকানপাট সব বন্ধ হয়ে গেল, লোকাল ট্রেন বন্ধ হয়ে গেল, স্কুল কলেজ 2 বছরের জন্য বন্ধ হয়ে গেল। সেটা ইচ্ছে করে করা হয়েছে, কারণ ওরা সিস্টেমটা বদলাচ্ছে। একদিকে ভ্যাকসিনের ব্যবসা, অপরদিকে এই টোটাল সিস্টেমটাকে ওরা বদলাতে চাইছে। কিরকম? তখন কি হলো, তখন ছোট দোকান, মাঝারি দোকান সব বন্ধ, মল খোলা, মলগুলো হয়েছে ওইগুলো খোলা। আর কি হলো, ওই মোটর বাইকে করে হোম ডেলিভারি যে দেয় না, ওই খাবার দাবার ডেলিভারি, মোবাইল ফোন ডেলিভারি, যে বিভিন্ন রকম আছে, আমাজন, ফ্লিপকার্ট, এইগুলো চলতে লাগলো। তখন আবার বলে কি দাঁড়ালো, ওগুলোতে ভাই করোনা হচ্ছে না, তাহলে মলে করোনা হচ্ছে না, হোম ডেলিভারিতে আসছে, করোনা হচ্ছে না। মাঝখানে ছোট দোকানদারদের ব্যবসাগুলো লাটে উঠছে। অনেক দোকানদার কলকাতায় আমার পরিচিত আত্মহত্যা করতে বাধ্য হলো, কারণ দোকান বন্ধ, ব্যবসাপাতি শেষ। আর সেই সময় দেখা গেল অনলাইনের বাজারটা গ্রামেও ঢুকে গেল। আগে কিন্তু এত অনলাইনের বাজার, বাইকে করে মাল দিতে আসে ডেলিভারি, আগে ছিল গ্রামে, এত ছিল না। অর্থাৎ এই লকডাউনের মাধ্যমে ওরা কি করলো, মানুষকে ভয় দেখালো একদিকে, অপরদিকে ছোট দোকানপাটগুলোকে শেষ করে, যাতে করে শুধু বড় পুঁজিপতির মাল বিক্রি হয়। অনলাইনে কাদের থাকে? আমাজন থাকে, ফ্লিপকার্ট থাকে, তাই তো? এই লকডাউনের সময় পৃথিবীর সবচেয়ে ধনী লোক কে হয়েছিল? আমাজনের মালিক জেফ বেজোস, পৃথিবীর সবচেয়ে ধনী লোক। আর আমরা দেখতে পেলাম লকডাউনের পিরিয়ডে আমাদের দেশে আরো 40 জন বিলিয়নিয়ার, বিলিয়নিয়ার মানে জানেন তো, শয়ে শয়ে কোটির, হাজার হাজার কোটির মালিক হচ্ছে বিলিয়নিয়ার। সেই বিলিয়নিয়ারের জন্ম হলো, 40টা নতুন বিলিয়নিয়ার হলো। অর্থাৎ মানুষ যখন, অন্যান্য মানুষ যখন চাকরি বাকরি চলে গেল, প্রাইভেট ফার্মের চাকরি, দোকান বন্ধ হয়ে গেল, কেউ আত্মহত্যা করলো, পরিযায়ী শ্রমিকদের পা থেকে রক্ত ফেটে বেরোলো, দীর্ঘ পথ, শয়ে শয়ে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে তারা যখন গ্রামের বাড়ির পথে আসার পথে, কেউ ট্রেনে কাটা পড়ে মারা গেল, এই ঘটনাটা মনে পড়ে, কেউ পথেই মারা গেল, তাই তো? সেই সময় আমরা দেখতে পেলাম আমাদের দেশের, আমাদের গর্বের দেশ, আমাদের সোনার দেশ, আমাদের কি বলবো, বিশ্ব সেরা দেশ যেটাকে বলা হয় এখন গর্ব করে, সেইখানে 40 জন নতুন বিলিয়নিয়ার কোটিপতির জন্ম হলো। কি করে হলো? ওই যে অনলাইন প্রমোশন, ওই ব্যবসাটা ওরা ফুলে ফেঁপে উঠলো। কারণ এই দোকানগুলো যখন খোলা থাকে না, তখন অনলাইনের মাল বিক্রি কমে যাবে, স্বাভাবিক না? এই জামা কাপড় বলুন, মোবাইল বলুন, এইগুলো মানুষ এখন অনলাইন থেকে কিনছে, তাই তো? তো এইবার কিছু কিছু মানুষ, যেমন আমি অনলাইন থেকে কোনোদিন মাল কিনি না, আমরা যেমন দোকান থেকে কিনি। এবার ধরুন দোকানগুলো যদি বন্ধ করে দেওয়া যায় মাসের পর মাস, তাহলে কি হবে? মানুষ সবাই অনলাইন থেকেই মাল কিনবে,
ওদের ব্যবসাটা ফুলে ফেপে উঠবে, আর এই গরিব মানুষগুলো, দোকানদারগুলো শেষ হয়ে যাবে। লকডাউন ব্যাপারটা কিন্তু আবার আসতে পারে, সাবধান থাকবেন। এখনও কিন্তু শেষ হয়নি খেলা, এই খেলা চলবে। এরপরে এসে গেল কি, ভ্যাকসিন। মানুষ এত ভয় পেল, মানুষ আগে কখনো এত আপনজনকে ভয় পায়নি। জানি না আপনাদের গ্রামে মানুষ ভয় পেয়েছে কিনা, কতটা ভয় পেয়েছে। কি নিজের বউ একটুখানি হাসছে কাশছে, বা নিজের স্বামী একটুখানি দুবার কেসেছে, কি ভয়, কি ভয়। একটু জ্বর, আগেও তো মানুষের জ্বর হতো না, হতো। বাবা যাও যাও তুমি টেস্ট করাও, 14 দিন আলাদা ঘরে থাকো। এই ভাবুন, আপনি যদি একটা সুস্থ মানুষ হন, আপনার কিছু হয়নি, অসুখ বিসুখ, ধরুন জ্বর ব্যাধি, যদি একটু জ্বর হয়েছে বা কিছু হয়েছে বা হয়নি, আপনাকে যদি আমি বলি 14 দিন আপনি একটা আলাদা ঘরে থাকবেন, আপনি তো শুনেই আপনার একটা মনে হবে না, একা লাগবে না, মন খারাপ হয়ে যাবে না, একটা অস্বস্তি হবে না? একা থাকবো, পরিবারকে বাদ দিয়ে, দরজা খোলা যাবে না, দরজার তলা দিয়ে খাবারের প্লেট ঢুকবে, আপনি একটা ঘরে 14 দিন থাকবেন। ভাবুন দেখি কীরকম একটা মানসিক কষ্ট। তো সুস্থ লোক অসুস্থ হয়ে যাবে। কলকাতায় ওটা হওয়া শুরু হলো। গ্রামের লোকও ভয় পেল, কারণ শহরের বাবুদের দেখে তো গ্রামের লোকগুলো শেখে। বাবুরা শিক্ষিত মানুষ তো, আর এই শিক্ষিত মানুষের মগজটাকে ওরা ধোলাই করেছে, কারণ শিক্ষিত মানুষরা সিলেবাসটা পড়ে, পরীক্ষার নোট বইটা পড়ে। চারপাশে দেখে তারা বুঝলো না যে করোনা যদি সত্যি ভয়ঙ্কর হতো, তাহলে ভিখারিগুলো আগে মরতো, ভিখারিগুলো মাস্ক পরে না, পাগলগুলো মরে যেত, পাগল মাস্ক পরে না, তাই তো, ভবঘুরেগুলো মরে যেত, মাস্ক পরে না। তাহলে লকডাউনে সবাই ঘরের মধ্যে ভয়ে আতঙ্কে যখন ভাবছে কি করব, টিভি দেখছে সবাই, টিভি দেখছে ভয় পাচ্ছে, টিভি দেখছে ভয় পাচ্ছে, টিভি দেখছে ভয় পাচ্ছে। ওরে বাবা, আবার করোনা, কোথায় করোনা, কলকাতায় এত করোনা, ভোপালে এত করোনা, বোম্বাইতে এত করোনা, দিল্লিতে এত করোনা, ওসব দেখছে বাইরে, কিন্তু আশপাশে জানলা দিয়ে দেখছে না যে আমাদের পাড়ার ভিখারিটা বা পাগলটা এখনো বেঁচে আছে। কি করে বেঁচে আছে? সে তো বাইরেই ঘুরছে, তার তো ঘর বাড়ি নেই। এই প্রশ্নটা শিক্ষিত ভদ্রলোকেরা করলো না। এটাই হলো মগজের অ্যালগোরিদম। কারণ আপনাকে যখন বাইরে বেরোতে নিষেধ করছে, আপনি বাইরের ছবিটা দেখতে পাচ্ছেন না। পাচ্ছেন কি? পাচ্ছেন না। আপনি কি দেখছেন তাহলে ঘরের মধ্যে থেকে? আপনি দেখছেন কি? টিভি, ইডিয়ট বক্স যেটাকে বলা হয়, বোকা বাক্স। সেটার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি আপনার চারপাশের পরিবেশটা নিজের চোখে দেখার কথা ছিল, সেটা না দেখে আপনি টেলিভিশন, যেটা ওরা তৈরি করে, জানেন তো টেলিভিশনে পয়সা দিয়ে খবর করা যায়। ধরুন, তোমার নাম কি ভাই? জগন্নাথ জানা। জগন্নাথ জানা যদি বলে আমি একটা জ্যোতিষী চ্যানেল খুলবো, মানে আমি জ্যোতিষবিদ্যা, আমি জ্যোতিষীগিরি করছি, বা আমি অন্য একটা কোম্পানির একটা শুরু করছি, তো আমি সেটা টিভিতে আমি জানাবো। পয়সা দিলে টিভি করবে না? করবে তো, করবে, আরামসে করবে। ও জগন্নাথ জানার ইন্টারভিউটা ওরা করে দেবে, কোনো সমস্যা নেই, পয়সা দিতে হবে, পেড নিউজ বলে। তো এইবার এটা তো জগন্নাথ জানা বা আমাদের মতো লোকজন টপ লেভেলে, একদম টপ, যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, তাহলে তাদের ক্ষমতা কতটা? জগন্নাথ জানা 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা দিয়ে টিভির একটা স্লট কিনতে পারে, এইটুকু তার ক্ষমতা। কিন্তু যাদের হাজার হাজার কোটি টাকা থাকে, তারা টিভিটাই কিনে নিতে পারে তো। এটাই হলো মস্তিষ্ক, বুঝতে হবে। তো তখন ওরা প্যানিক তৈরি করতে লাগলো, ভয় পেতে লাগলো। এবং সেই সময় আমি কি করলাম, আমার পরিচিত কয়েকজন টেস্ট করিয়েছিল, তাদের বলেছিলাম দেখো করোনা বলে কিন্তু ব্যাপারটা কিছু নেই, ওটা পুরোটাই মানসিক ভয়। সর্দি কাশি আগেও হতো, করোনাতে ঘরে কেউ মরেনি, সব হাসপাতালে গিয়ে মরেছে, ভুলভাল ওষুধ খাইয়ে মেরে দিয়েছে। আর সেই সময় কি হয়েছিল, হাত ভাঙলেও করোনা টেস্ট হতো। আপনি হাসপাতালে যান, অন্য কোনো কারণে গেছেন, কারো হয়তো অন্য একটা অপারেশন হবে, অন্য সমস্যা, অন্য প্রবলেম, কিন্তু প্রথমে কি করতে হবে? করোনা টেস্ট করতে হবে। কেন? এটা যেটাকে বলা হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা ওখান থেকে নিয়ন্ত্রণ করতো। আর হুকে নিয়ন্ত্রণ করতো এই ধনবাদী শক্তি, যারা বিশ্বের এই অর্থনীতিকে কন্ট্রোল করছে, ব্যাংকে কন্ট্রোল করছে। সেখানে বলা ছিল যে করোনা টেস্ট করতেই হবে। এইবার ধরুন কারোর কিডনির একটা প্রবলেম হলো, সে হাসপাতালে গেল, এবার তার করোনা ধরা পড়লো। এবার কিডনি সমস্যার টেস্ট ট্রিটমেন্ট না করে কোন ট্রিটমেন্টটা করবে ওরা বলুন তো? করোনার ট্রিটমেন্ট করবে। এবং সেই সব তখন কি চলছিল, হাইড্রক্সিক্লোরোকুইন, রেমডেসিভিরের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর ওষুধ
ড্রাগ যেগুলো এখন নিষেধ করা হয়েছে, তখন চললো কেন? এখন কিন্তু নিষিদ্ধ, এখন কিন্তু করোনা হলে আপনাকে হাইড্রক্সিক্লোরোকুইন দেবে না, কিন্তু তখন কিন্তু দেওয়া হয়েছে, কারণ বিক্রি করে স্টকটাকে খালি করে দেওয়া হয়েছে, বুঝলেন তো? এইবার যখন আপনি তখন মারা গেলেন, ওই সব ওষুধপত্রের রিয়াকশনে আপনি মারা গেলেন, তখন আপনার কিসের মৃত্যু হয়েছে লেখা থাকবে বলুন তো? করোনা। ওই যে করোনা টেস্টটা হয়েছিল ওইটা লেখা থাকবে। এইভাবে ওরা বাড়াতে লাগলো আর টিভিতে দেখাতে লাগলো। তা সত্ত্বেও ওরাই বলছিল 99% লোক, 99% বাড়ি বসেই সুস্থ হয়ে যাচ্ছিল, ঘরে বসেই। তারপরে খবরে কি দেখলাম যে আইসোলেশন সেন্টারে, যেখানে করোনার ওরা আলাদা করে রাখতো, সেখানে ধর্ষণ পর্যন্ত হচ্ছে, মানে করোনা রোগী অন্য কোনো ওরা রোগীকে ধর্ষণ করছে। ভাবুন, তার মানে কীরকম ভয়ঙ্কর রোগ, যে রোগটা নিয়ে ধর্ষণ করা যায়। তো এই প্রশ্নগুলো খেলতে শুরু করলো আমার মাথায়। তারপরে যথারীতি মানুষকে বিচ্ছিন্ন করে দিয়ে, প্যানিকগ্রস্ত করে দিয়ে ওরা ভ্যাকসিনটা নিয়ে এলো। 2021-এর 16ই জানুয়ারি থেকে আমাদের দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হলো। আমেরিকায় ভ্যাকসিন দেওয়া শুরু হলো তার আগে 1 মাস আগে ডিসেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল, 2020 ডিসেম্বর থেকে। আমাদের দেশে দেওয়া হচ্ছিল দুটো ভ্যাকসিন। একটা হলো ভেক্টর ভাইরাল ভ্যাকসিন, টার্মগুলো এখন বুঝবেন না, শুনেছেন, কোভিশিল্ড, যার মালিক হচ্ছে, আসল মালিক বিল গেটস, ঠিক আছে। আর আমাদের দেশের যে ভ্যাকসিনটা বানিয়েছিল সেই সেন্টারের নাম হচ্ছে সিরাম ইনস্টিটিউট, কোভিশিল্ড বানালো, দেওয়া শুরু হলো। আর একটা ভ্যাকসিন এলো কি, কোভ্যাক্সিন, ওটা ট্র্যাডিশনাল ভ্যাকসিন। তো সেই সময় আমি পরিষ্কার জানালাম যে এই ভ্যাকসিন নিলে কিন্তু বিপদ আছে, কারণ করোনা যে সামান্য একটা সর্দি কাশি, টেস্ট না করলে বোঝাই যায় না, উপসর্গহীন, এবং যাদের করোনায় মরেছে তাদের অন্য কোনো রোগ ছিল, কোমরবিডিটি ছিল, সেটাকে করোনা বলে চালিয়ে দিয়েছে। তো এই ভ্যাকসিন নিলে কিন্তু ক্ষতি হবে। তখন আমার অনেক পাঠক, আমার বন্ধুবান্ধব, তারা শুনেছিলেন। এবং এই সময় আমাদের বিশিষ্ট চিকিৎসক নিরঞ্জন মণ্ডল, উনি তো শুধু এখন নয়, উনি আগে থেকেই এই ভ্যাকসিনের ব্যাপারগুলোর ব্যাপারে কিন্তু অনেক সজাগ এবং মানুষকে সচেতন করেছেন। এবং শুধু তাই নয়, কোভিশিল্ডের ফ্যাক্টশিটে পরিষ্কারভাবে লেখা ছিল, একটু জনগণের দিকেও ঘোরাবে মাঝে মাঝে ভিডিওটা, ঠিক আছে, অনেক মানুষ এসেছেন, তো সেখানে পরিষ্কারভাবে লেখা ছিল। কি কি লেখা ছিল? সাইড এফেক্ট কি কি হতে পারে লেখা ছিল কিন্তু ফ্যাক্টশিটে। আমি সেটা বলেছিলাম, উল্লেখ করেছিলাম, কি কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, অর্থাৎ থ্রম্বোসিস হতে পারে, রক্ত তরল হয়ে যেতে পারে, থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে, অর্থাৎ ব্রেন স্ট্রোক, তখন সেখান থেকে ব্রেন স্ট্রোক হতে পারে, বা আরও অন্যান্য অসুখ হতে পারে, সেটা কিন্তু বলা ছিল। হ্যাঁ, কম লোকের হবে, সবার হবে না, রেয়ার, এরকম বলা ছিল। কিন্তু মজার কথা কি, সেটা কিন্তু মিডিয়া কেউ বললো না। ওদের যে তথ্যটা ছিল ইংরেজিতে ছিল, আমি ওটাকে অনুবাদ করে আমার চ্যানেলে বলেছি, আমার ফেসবুকে বলেছি, কিন্তু কোনো সংবাদপত্র, টেলিভিশন এটা কাউকে জানালো না যে হতে পারে। তারপরে দেওয়া শুরু হলো। গ্রামে গঞ্জের মানুষ কিন্তু নিতে চায়নি সেই সময়, অনেকেই ভ্যাকসিন নিতে চায়নি, আমি জানি। কিন্তু কি বলা হলো, মনে করে রাখবেন, খেয়াল করে, ট্রেনে উঠতে দেওয়া হবে না, বাসে উঠতে দেওয়া হবে না, অমুক সুবিধে বন্ধ হয়ে যাবে, তমুক সুবিধে বন্ধ হয়ে যাবে, এইসব বলা শুরু করলো। এখানে কিন্তু কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের কোনো ব্যাপার, এদের ইন্টারন্যাশনালি কন্ট্রোল হচ্ছে। আমাদের দেশ কিন্তু আর স্বাধীন নেই, স্বাধীন কোনোদিনই ছিল না। সুভাষচন্দ্রকে ওরা হটিয়ে দিয়ে তখন থেকেই বোঝা গেছিল যে আসলে ভারত খপ্পরে পড়ে গেছে, সেটা এখন আরও প্রকট হয়ে গেছে, ঠিক আছে। আমরা কিন্তু স্বাধীন নই, পুরো আন্তর্জাতিকভাবে আমরা কন্ট্রোলড হচ্ছি। তো এখানে দেখবেন সমস্ত রাজনৈতিক দল, সাধারণ কর্মীরা কিছুই জানে না এই ব্যাপারটা, জানে বলুন? জানে না। তারা তো ভ্যাকসিন তারাও নিয়েছে, আপনাকে দিয়ে যেমন তারাও নিয়েছে, আশা কর্মীরাও তো ভ্যাকসিন নিয়েছে, কেউ জানে না। টপ লেভেলের লোকজন শুধু জানে, কিন্তু আমাদের জানায়নি। তারপরে কি হলো, কম বয়সীদের মধ্যে হার্ট অ্যাটাক শুরু হয়ে গেল। প্রতিদিন দেখবেন এখন খবর পাবেন, বিভিন্ন পরিচয়, অসুস্থতা, কারো কিডনির প্রবলেম, কারো অ্যালার্জি, কারো ব্যথা ভালো হচ্ছে না, ব্যথা লেগেই আছে, কারো আগে সর্দি কাশি জ্বর হলে তাড়াতাড়ি সেরে যেত নর্মালি, এখন সারছে না, কারো কিডনির সমস্যা হচ্ছে, কারো হার্টের প্রবলেম হচ্ছে, কারো চোখের প্রবলেম হচ্ছে, কারো কানের আবার শুনতে সমস্যা হচ্ছে, কারো নার্ভের প্রবলেম হচ্ছে, এর কোনো শেষ নাই। এটা শুরু হয়ে গেল আস্তে আস্তে। তারপরে যখন আমরা আরও বললাম তথ্য দিয়ে, মানুষ
প্রতিবাদ করা শুরু করলো। এই যে কয়েকদিন আগে আপনারা জানেন খবরের কাগজে এবার ওরা স্বীকার করলো যে হ্যাঁ, তুমি যদি থাকো পড়তে পারো মানে খবরটা, কোভিশিল্ড থেকে ওরাই স্বীকার করলো। এতদিন পরে টিভিতে বললো, মিডিয়াতে বললো যে হ্যাঁ কোভিশিল্ডে এরকম হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে। এবার কোনো কোনো ডাক্তার বলা শুরু করলো কি, এবার 6 মাস অন্তর টেস্ট করাতে হবে যাতে করে এই ভয়ঙ্কর রোগ না হয়। ভাবুন, মানে এখান থেকে আবার ব্যবসা, অর্থাৎ আপনাকে অসুস্থ করে দেবে, করে দিয়ে বলবে হ্যাঁ আমরা তো জানতাম না ভ্যাকসিনের এরকম এরকম খারাপ ব্যাপার আছে, তো এখন তারা আপনারা নিয়ে ফেলেছেন যারা, তাদের আবার একটু টেস্ট ফেস্ট করাতে হবে, মানে আবার ওখান থেকে ওরা ব্যবসাটা করবে। এটা কিন্তু শুরু হয়ে গেল। এইবার প্রশ্ন হচ্ছে, তাহলে আপনারা বলতে পারেন যে ধর এখন তো ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, তাহলে এখন আমার এসব বলে কি লাভ, মিটে গেছে তো না? কিন্তু না, মেটেনি। এই জন্যই তো আমার আশা, এই কারণেই আশা। প্রথমত এই যে আপনারা যারা কোভিশিল্ড বা এই যে ভ্যাকসিন নিয়েছেন তাদের ক্ষেত্রে আমি প্রথমে বলবো আপনারা প্রাকৃতিক জীবনে ফিরে আসুন। এই যে শরীরের মধ্যে যা ঢুকেছে, অ্যাকচুয়ালি এটা তো সবার একই রকম রেজাল্ট হবে তার কোনো মানে নেই, কিন্তু সবার সমস্যা হবে এমন নেই, কিন্তু অনেকের হবে অনেকের হবে না। কিন্তু সেটাকে অ্যাভয়েড করতে গেলে কিছু কী কী জিনিস কী কী করতে হবে আমি শেষের দিকে আপনাদের বলবো, যাতে শরীর সুস্থ থাকে আপনাদের। ত্রিফলা খাওয়া থেকে শুরু করে হ্যাঁ, কী নুন খাবেন, কোন নুনটা খাবেন, এইগুলো অনেক কিছু অনেক পদ্ধতি আছে জীবনযাপনকে সুস্থ করে রাখার জন্য। এই যেমন আপনার সামনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন, আমি জীবনে কোনোদিন ওষুধ খাই না। তা আমি কি মরে গেছি? মরে তো যাইনি, সুস্থই আছি। ওষুধটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি দরকারই পড়ে না যদি আপনারা প্রাকৃতিকভাবে জীবনযাপন করেন এবং কথায় কথায় ডাক্তারের কাছে না ছোটেন, খাবার দাবারের একটু পরিবর্তন করেন, তাহলে কিন্তু আপনাদের ওষুধ খাবার দরকারই পড়ে না। ওটা আমাদের মানসিকভাবে ভয় দেখিয়ে করা হয়। যাই হোক, এবার আমি মূল প্রসঙ্গটা আসছি। ভ্যাকসিন কিন্তু শেষ হয়নি, দেখবেন আবার করোনা এসছে, জানেন তো, আবার করোনা ফিরে এসছে। এটা আমি বলেছিলাম, বহু আগেই বলেছিলাম যে করোনা কিন্তু যাবে না, অন্তত 2025 মার্চ পর্যন্ত, দরকার হলে আরও বাড়াবে, করোনার খেলা চলবে। কেন এবার বলছে বলুন? করোনার আবার নতুন ভ্যাকসিন তৈরি হচ্ছে, যাকে বলা হয় সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন বা বাইভ্যালেন্ট ভ্যাকসিন। নতুন ভ্যাকসিন অলরেডি 3rd ট্রায়াল সফল হয়েছে। তো ওরা আবার কিন্তু করোনার প্যানিকটা ছড়িয়ে কিন্তু আবার ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবে। সাবধান থাকবেন, ভ্যাকসিন নেওয়ার আগে জেনে বুঝে নেবেন। আমি আপনাদের গণতান্ত্রিক দেশ, আপনাদের না বলতে পারি না। আপনি যদি বলেন না আমি খাসির মাংস খাবো, খান। আপনি যদি ভ্যাকসিন নেবেন নেন, আমার কিছু করার নেই। কিন্তু আমি বলবো যে কোনো ভ্যাকসিন নেওয়ার আগে জেনে বুঝে নেবেন যে রোগটা আদৌ আছে কি না, মানে রোগটা কতটা মারাত্মক, তাই তো? এইবার যদি আপনাকে বলি আচ্ছা ঘামাচি হচ্ছে আপনার, একটা ভ্যাকসিন নিয়ে নিন, আপনি নেবেন? কেন নেবেন কেন? ঘামাচিও নেন, কারণ ঘামাচি তো এমনিতেই হয়, সেরে যায়, তাই তো? কিন্তু আমাদের ব্যাপারটা ওই দিকেই চলে যাচ্ছে যে যেগুলোতে আমাদের ভ্যাকসিন দরকারই নেই। কুকুর কামড়ালে ভ্যাকসিন তবু না হয় যুক্তি আছে, জলাতঙ্ক একটা মারাত্মক রোগ, ঠিক আছে, তাও সেখানে অনেক গল্প আছে, কারণ কুকুর কামড়ালে জলাতঙ্ক হয় না। 99.99% কুকুর কামড়ালে হয় না, কারণ সেই কুকুরটার তো জলাতঙ্ক থাকতে হবে, তো র্যাবিস থাকতে হবে। সেই সময় রোগ যদি তার লালাতে স্যালিভায় যদি র্যাবিস ভাইরাস থাকে, তবেই সেটা আপনার মধ্যে গেলে তবেই আপনার জলাতঙ্ক হবে। তাই কুকুর কামড়ানোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে 10 দিন কুকুরটাকে দেখা, পাড়ার কুকুর হলে, চেনা কুকুর হলে দেখা। কুকুরটা যদি 10 দিনের মধ্যে মারা যায় বা অসুস্থ হয় তখনই ভ্যাকসিন নিতে হয়, নাহলে দরকার নেই নেওয়ার। কিন্তু লোকজন তা বোঝে না, আগেই দৌড়োয়, এবং শরীরে কিন্তু যে কোনো এইসব মডার্ন মেডিসিনের একটা পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট আছে, কারো ক্ষেত্রে বেশি, কারো ক্ষেত্রে কম। তো যাই হোক, এই সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন কিন্তু আসছে। ওরা কিন্তু আবার একই রকমভাবে যদি আমরা প্রতিবাদ না করি, ওরা কিন্তু জল মাপছে, আমরা যদি প্রতিবাদ না করি ওরা কিন্তু আবার ভয় দেখিয়ে রেশন বন্ধ হয়ে যাবে, অমুক বন্ধ হয়ে যাবে, কিন্তু দেখি কিন্তু আবার শুরু করবে। মনে রাখবেন, আমাদের সংবিধানে এই যে এরা অনেকেই নেয়নি, কারো কিছু বন্ধ হয়নি, ওগুলো কিন্তু মিথ্যে কথা, মৌখিক ভয় দেখানো। কারো কিছু বন্ধ হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি, দরকার হলে আমার ফোন নাম্বার দিয়ে যাব, কোনো কিছু। আর আইনত সুপ্রিম কোর্ট আমাদের জানিয়ে দিয়েছে, সংবিধানে আমাদের পরিষ্কার বলা আছে ভ্যাকসিন ব্যক্তিগত চয়েস,
কেউ কাউকে বাধ্য করতে পারে না। এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত 2022 সালে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ভ্যাকসিন ম্যান্ডেটরি। কেন্দ্রীয় সরকার পর্যন্ত জানিয়ে দিয়েছে যে ভ্যাকসিন ম্যান্ডেটরি, বাধ্যতামূলক নয়। তাহলে কেন আপনাকে জোর করবে? এটা তো সেই সময় গ্রামের লোক জানতো না।